30 বছর বয়সী অরুণ একটি ক্ষুদ্র সংস্থা থেকে কিছু টাকা লোন নিয়েছিল তার গার্মেন্টসের ব্যবসাটিকে বড় করার জন্য। কিন্তু হঠাৎই এক সমস্যার কারণে সে লোনের কিস্তি দিতে অসমর্থ হয়ে পড়ে। তারপর তার সঙ্গে কি ঘটনা ঘটল এবং সে কিভাবে এই সমস্যা থেকে বেরোলো, বাড়িতে লিগ্যাল নোটিশ আসার পরেও কোনোরূপ কোনো উকিলের সহযোগিতা না নিয়েই সে একা কিভাবে এই সমস্যার সমাধান করলো, চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক। আজকের এই কাহিনী খুবই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক একটি কাহিনী। এই কাহিনী প্রত্যেকটি ব্যক্তিকে একটি নতুন শিক্ষা প্রদান করবে। যারা এই সমস্ত বিষয়ে ফেঁসে আছেন, যারা লোনের বোঝা টানতে পারছেন না, ব্যাংক থেকে বিভিন্নভাবে হেনস্থা হচ্ছেন, আজকের ভিডিও তাদের জন্য। আজকের এই কাহিনী যদি আপনারা সম্পূর্ণ শুনতে পারেন তাহলে আপনারা এটা বুঝে যাবেন এমন পরিস্থিতিতে পড়লে আপনাদের কি করণীয়, আপনারা কিভাবে এই পরিস্থিতি থেকে বেরোতে পারেন। তাহলে চলুন আজকের এই কাহিনী শুরু করা যাক। অরুণ ছোটবেলা থেকেই স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখত। তার বাবা ছিলেন একজন দিনমজুর আর মা বাড়ি বাড়ি গৃহস্থালির কাজ করতেন। অভাবের সংসারে বেড়ে ওঠা অরুণ জানত যদি নিজের পায়ে দাঁড়াতে হয় তাহলে তাকে কিছু একটা করতেই হবে। স্কুলের পড়াশোনা শেষ করার আগেই তাকে সংসারের হাল ধরতে হয়। বাবা মায়ের ইচ্ছে ছিল ছেলেটা অন্তত 10ম শ্রেণী পর্যন্ত পড়ুক, কিন্তু অরুণের কাছে তখন বড় হওয়ার মানে ছিল একটা ভালো কাজ খুঁজে পাওয়া, যাতে সংসারে দুবেলা দুমুঠো ভাত সে জুটাতে পারে। ছোটোখাটো কাজ করে কিছু টাকা জমিয়ে অরুণ একটা ছোট্ট ব্যবসা শুরু করলো, পুরনো কাপড়ের ব্যবসা। পুরনো একটু নষ্ট হয়ে যাওয়া জামা কাপড় কম দামে কিনে এনে সেগুলো পরিষ্কার করে ঠিকঠাক করে সে ওই জামা কাপড়গুলিকে কম দামে হাটে বিক্রি করতে শুরু করলো। প্রথমে খুব কষ্ট হতো, কিন্তু ধীরে ধীরে ব্যবসাটা ভালোভাবে চলতে শুরু করলো। অরুণের জীবনে তখন সবচেয়ে সুখের দিনগুলো কাটছিল। কয়েক বছর ব্যবসা করার পর সে যখন দেখলো ব্যবসায় একটু লাভ হচ্ছে, তখন তার গ্রামেরই একটি সুন্দর সুশীল মেয়েকে সে বিয়ে করলো। বিয়ের 2-3 বছর বেশ ভালোই কেটেছিল। তাদের একটি পুত্র সন্তানও হয়েছিল। অরুণ নিজের জন্য কিছুই চায়নি, শুধু চেয়েছিল তার স্ত্রী আর ছোট্ট ছেলেটা যেন ভালো থাকে। কয়েক বছরের মধ্যেই অরুণের ব্যবসাটা মোটামুটি দাঁড়িয়ে যায়। এবার সে আরও বড় কিছু করতে চাইল। একটা ছোট দোকান কিনতে চাইল, যেখানে নতুন ও পুরনো 2 ধরনের জামা কাপড় বিক্রি করবে। কিন্তু দোকান তুলতে গেলে পুঁজি দরকার। নিজের জমানো টাকা খুব বেশি ছিল না। ঠিক সেই সময় এক ক্ষুদ্র ঋণ সংস্থার লোকজন তার এলাকায় আসতে শুরু করলো। তারা বলল, আপনার যদি ব্যবসার জন্য টাকার দরকার হয় তাহলে আমাদের সংস্থা থেকে সহজ কিস্তিতে লোন নিতে পারেন। এখানে কোনো গ্যারান্টির দরকার নেই, শুধু মাসে মাসে কিস্তি দিলেই হবে। অরুণ কিছুদিন ভাবল, তারপর সিদ্ধান্ত নিল সে লোনটা নেবে। তার বন্ধুদের কাছেও শুনেছিল অনেকেই এই সংস্থা থেকে লোন নিয়ে ব্যবসা করেছিলেন। সে 80,000 টাকার লোন নিল এবং মাসে মাত্র 5,000 টাকা কিস্তিতে পরিশোধ করতে হবে বলে কথা বলল। খুশি মনে দোকান তুলল। নতুন দোকানে রঙিন জামা কাপড় সাজিয়ে রাখল, দাম একটু কম রাখল যাতে বেশি ক্রেতা আসে। ব্যবসা ভালোই চলছিল। প্রথম 1 বছর কোনো সমস্যা হয়নি। প্রতি মাসে ঠিকমতো কিস্তি শোধ করে দিত সে। স্ত্রী সন্তানদের মুখে হাসি ছিল, সংসারটা ভালোই চলছিল। কিন্তু ভাগ্য যে এত নিষ্ঠুর হবে তা সে কখনো কল্পনাও করতে পারেনি। একদিন রাতে হঠাৎ খবর এলো অরুণের দোকানে আগুন লেগেছে। খবর শুনে অরুণ ছুটে এলো, কিন্তু ততক্ষণে সব শেষ। পুরো দোকানটাই পুড়ে ছাই হয়ে গেছে। আশেপাশের লোকেরা জল ঢেলে কিছুটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল, কিন্তু দোকানের ভেতরে রাখা কাপড়, টাকা, আসবাবপত্র কিছুই রক্ষা পায়নি। অরুণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এত বছরের পরিশ্রম এক রাতেই শেষ। পুলিশ এসে বলল, আবেদন করলে কিছু ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ আছে, কিন্তু সে তো অনেক সময়ের ব্যাপার। সেদিন রাতে সে বাড়ি ফিরে যায় শূন্য হাতে, শূন্য মনে। এরপর থেকে শুরু হয় এক দুঃস্বপ্নের জীবন। কিস্তির দিন এলে লোন সংস্থার লোকজন এসে দাঁড়াতো বাড়ির সামনে।
অরুণ অসহায়ের মতো বলতো, আমার সব কিছু শেষ হয়ে গেছে, এখন টাকা জোগাড় করার কোনো উপায় নেই, আমাকে একটু সময় দিন। কিন্তু তারা শুনতে চাইতো না। আমাদের নিয়ম মেনে চলতেই হবে, টাকা না দিলে আমাদের কড়া পদক্ষেপ নিতে হবে। তারপর প্রতিদিন এসে বাড়ির সামনে দাঁড়িয়ে চিৎকার করতে লাগলো তারা। সংসারে তখন এত অভাব যে স্ত্রীও কাজের সন্ধানে বেরোতে লাগলো। ছোট্ট বাচ্চাটা কান্না করলে মা থামাতে পারতো না, কারণ ঘরে খাওয়ার ছিল না। অবশেষে অরুণ দিনমজুরের কাজ শুরু করলো। কেউ তাকে একটা দোকানে কাজ দিল, কিন্তু দিন শেষে যে মজুরি পেত তা কেবল চালের ব্যবস্থা হতো, কিন্তু কিস্তি শোধ করা সম্ভব ছিল না। কষ্টে দুবেলা দুমুঠো খাওয়ার সংস্থান তারা দুই স্বামী স্ত্রী মিলে করতে পারত, কিন্তু এর থেকে বেশি তাদের পক্ষে আর কিছুই করা যাচ্ছিল না। লোন সংস্থার লোকেরা প্রথমে ফোন করত, তারপর প্রতিদিন সকালে ও রাতে এসে টাকা চাইতো। একদিন স্ত্রী বলল, এভাবে আমাদের মানসিক অত্যাচার করাটা কি ঠিক? অরুণ ভেবেছিল, যদি সত্যিই কিছু করতে পারতাম তাহলে ওদের টাকা দিয়ে দিতাম। আমি কি ইচ্ছে করে ওদেরকে টাকা না দিয়ে বসে রয়েছি? আমি কি চোর? একদিন তারা পাড়ার লোকেদের সামনে অপমানিত করলো। তারা পাড়ার লোকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলো, আপনার স্বামী টাকা নিয়ে শোধ দিচ্ছে না, এভাবেই আপনারা চিটিংবাজি করেন, প্রতারণা করেন। অরুণের স্ত্রী সেদিন চোখের জল ধরে রাখতে পারল না। মাসের পর মাস পার হতে লাগলো। এখন তারা আর শুধু ভয় দেখাচ্ছিল না। একদিন অরুণের হাতে লিগ্যাল নোটিশ ধরিয়ে দিল তারা, আপনি যদি তাড়াতাড়ি টাকা শোধ না করেন তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে, কোর্ট কেস হবে, পুলিশ আসবে। অরুণ এখন একেবারে ভেঙে পড়ল। সে জানতো না কি করবে। টাকা নেই, উকিল ধরার সামর্থ্য নেই, কোর্টে গেলে কি হবে, পুলিশের ভয় তো আরও বড়। অরুণের জীবন যেন এক গভীর গহ্বরে আটকে গেছিল। চারদিকে শুধু অন্ধকার আর হতাশা। ঋণের বোঝা, পরিবারের ক্ষুধা, সমাজের অপমান, সব মিলিয়ে সে আর স্বাভাবিকভাবে ভাবতেই পারছিল না। লিগ্যাল নোটিশ হাতে পাওয়ার পর সে আরও আতঙ্কিত হয়ে পড়ল। এবার তাহলে সত্যি কোর্ট কাছারির ঝামেলা পোহাতে হবে? পুলিশ আসবে, আমাকে কি জেলে নিয়ে যাবে? স্ত্রী তখন তাকে সাহস দেখানোর চেষ্টা করছিল। সে বলতে লাগলো, শুধু ভয় পেলে তো হবে না, কোথাও না কোথাও একটা সমাধান নিশ্চয়ই আছে। কিন্তু কি সেই সমাধান তা জানার মতো জ্ঞান বা সাহস অরুণের ছিল না। ঠিক একই সময় ঋণ সংস্থার লোকেরা আরও কঠোর হতে লাগলো। টাকা না দিলে তোমার নামে কোর্টে মামলা হবে, তোমার বাড়ি থেকে জিনিসপত্র বাজেয়াপ্ত করা হবে, তুমি যদি টাকা দিতে না পারো তাহলে তোমার পরিবারের সবাইকে বিপদে পড়তে হবে। অরুণ বারবার তাদের বোঝানোর চেষ্টা করছিল, সে তো ইচ্ছে করে টাকা দিচ্ছে না এমন নয়, সে টাকা জোগাড় করতেই পারছে না। কিন্তু ব্যাংক এই সমস্ত কথা বুঝতেই চাইছিল না। একদিন খুব ভোরের দিকে সে কাজে বেরোচ্ছিল, তখন পাড়ার পুরনো বন্ধু রাজেশের সঙ্গে তার দেখা হলো। রাজেশ আগে ব্যাংকে কাজ করত, পরে নিজের একটা ছোট্ট আইন পরামর্শদাতা অফিস খুলেছে। রাজেশ এক নজরেই বুঝতে পারল অরুণ গভীর দুশ্চিন্তায় আছে। সে বলতে লাগলো, কি হয়েছে অরুণ? তোমার চোখ দেখে তো মনে হচ্ছে যেন তোমার উপর খুব ঝড় বয়ে গেছে। অরুণ আর কিছু না লুকিয়ে সব সেই ব্যক্তিকে বলে দিল। দোকানে আগুন লাগার ঘটনা, ব্যবসা ধ্বংস, ঋণের কিস্তি দিতে না পারা এবং এখন কোর্ট কাচারির হুমকি। রাজেশ মনোযোগ দিয়ে সব শুনলেন, তারপর বললেন, শোন, ভয় পাবি না, কিছু বিষয় আছে যা তোর জানা দরকার। রাজেশ ঋণ সংস্থার নিয়ম ও আরবিআই এর গাইডলাইন সম্পর্কে অরুণকে কিছু কথা বলতে লাগলো। রাজেশ বলল, তুই যে ক্ষুদ্র ঋণ নিয়েছিস সেটা নন মর্টগেজ লোন, অর্থাৎ এতে তোর সম্পত্তির বন্ধক রাখা ছিল না, কাজেই আইনত তারা তোকে কোনো ধরনের হুমকি দিতে পারে না। অরুণ অবাক হয়ে তাকিয়ে রইল। কিন্তু তারা তো বলছে আমার নামে মামলা করবে, পুলিশ আসবে। রাজেশ মাথা নেড়ে বলল, শোন, আরবিআই এর গাইডলাইন অনুযায়ী ঋণ সংস্থা বা ব্যাংক যদি লোন আদায় করতে চায় তাহলে তাদের নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হবে। তারা তোকে সরাসরি ভয় দেখাতে পারে না,
তোর পরিবারের কাছে অপমান করতে পারে না, আর কোর্টে নিয়ে যেতে গেলে একটা নির্দিষ্ট আইন প্রক্রিয়া মানতে হয়। অরুণ একটু অবাক হয়ে বলল, তাহলে কি তারা আমাকে জোর করে টাকা দিতে বাধ্য করতে পারবে না? রাজেশ হেসে বলল, অবশ্যই না। চল আমি তোকে বিস্তারিত বোঝাই। রাজেশ একটি কাগজ বার করলো এবং ব্যাখ্যা করতে শুরু করলো। SARFAESI অ্যাক্ট, এই অ্যাক্টটি সাধারণত সিকিওর লোনের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ যেখানে কোনো সম্পত্তি বন্ধক রাখা থাকে। নন মর্টগেজ লোনের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য নয়। তাই অরুণের লোন সংস্থা SARFAESI অ্যাক্ট এর অধীনে কোনো ব্যবস্থা নিতে পারবে না। আরবিআই এর নিয়ম অনুযায়ী ঋণ আদায়ের নামে মানসিক বা শারীরিক নির্যাতন করা সম্পূর্ণ বেআইনি। ঋণ আদায়ের লোকজন প্রতিদিন এসে চাপ দিতে পারবে না। দিনের নির্দিষ্ট সময়ে বাইরে কল বা হুমকি দেওয়া অবৈধ। একজন ঋণ গ্রাহিতা যদি সত্যি অর্থনৈতিক সংকটে থাকে তাহলে সে লোন রিস্ট্রাকচারিংয়ের আবেদন করতে পারে। অরুণ শুনে অবাক হয়ে গেল। তাহলে কি আমি লোনের কিস্তি কমানোর জন্য আবেদন করতে পারি? অবশ্যই, এবং যদি তোর সত্যি দারুণ অর্থনৈতিক সংকট হয় তাহলে তুই কিছু সময়ের জন্য EMI মকুফেরও আবেদন করতে পারিস। রাজেশ আরও বলল, শুধু তাই নয়, তুই যদি মনে করিস যে ঋণ সংস্থার লোকেরা তোকে অন্যায়ভাবে হেনস্থা করছে তাহলে তোর কাছে অভিযোগ করার সুযোগ আছে। প্রথমে ঋণ সংস্থার গ্রিভান্স রেড্রেসাল সেলে অভিযোগ জানাতে হবে। যদি তারা সমস্যার সমাধান না করে তাহলে আরবিআই এর কাছে সরাসরি অভিযোগ করা যাবে। প্রয়োজনে কনজিউমার কোর্টেও যাওয়া যাবে। অরুণ এবার একটু স্বস্তি পেল। এতদিন সে ভেবেছিল লোন মানেই শুধু ভয় আর জেল জরিমানা, কিন্তু এখন সে বুঝতে পারল তার কিছু আইনি অধিকার আছে যা সে ব্যবহার করতে পারে। রাজেশ বলল, আমি তোকে একটা চিঠি লিখে দেব যেখানে তুই ঋণ সংস্থাকে জানাবি যে তোর আর্থিক অবস্থার কারণে তুই কিস্তি দিতে পারছিস না। তুই EMI কমানোর আবেদন করবি আর তাদের অন্যায় আচরণের বিরুদ্ধে অভিযোগও জানাবি। অরুণ রাজেশের দিকে কৃতজ্ঞ চোখে তাকালো। তুই আমাকে আজ নতুন জীবন দিলি। আমি তো ভেবেছিলাম আমার সব শেষ হয়ে গেছে। না রে পাগল, তোকে শুধু নিজের অধিকারগুলো জানতে হবে। তারপর রাজেশ অরুণকে একটি চিঠি লিখে দিল। অরুণ রাজেশের সাহায্যে ঋণ সংস্থার কাছে একটি আবেদনপত্র পাঠিয়েছিল যেখানে সে তার আর্থিক দুরবস্থার কথা উল্লেখ করেছিল এবং লোনের কিস্তি কমানোর অনুরোধ করেছিল। কিন্তু উত্তরের আশায় দিন কেটে গেলেও ঋণ সংস্থা কোনো ইতিবাচক সাড়া দিল না। বরং কয়েকদিন পরই তার বাড়িতে আবারও ঋণ সংস্থার লোকেরা হাজির হলো। তোমার চিঠির কোনো মূল্য নেই। লোনের টাকা ফেরত না দিলে আমরা আইনি ব্যবস্থা নেব। এই মাসের মধ্যে সব টাকা ফেরত দাও, না হলে তোমার বিরুদ্ধে FIR হবে। অরুণ হতভম্ব হয়ে গেল। কিন্তু আমি তো আইন অনুযায়ী কিস্তি কমানোর আবেদন করেছি। তারা বলতে লাগলো, এই সব নিয়মকানুন দিয়ে আমাদের কিছু যায় আসে না। টাকা দাও, না হলে যা হওয়ার তাই হবে। এই ধরনের প্রতিক্রিয়া দেখে অরুণ বুঝতে পারল সংস্থাটি তাকে আইনগত সুবিধা দিতে চায় না, বরং ভয় দেখিয়ে টাকা আদায় করাই তাদের উদ্দেশ্য। অরুণ আবারও রাজেশের কাছে ছুটে গেল। রাজেশ অরুণকে বোঝালো, এটা বেআইনি। তারা যদি আইন না মানে তাহলে আমাদের আরও উচ্চ পদে অভিযোগ করতে হবে। তারা দুজনে মিলে আরবিআই এবং ব্যাংকিং অম্বাডসম্যান এর কাছে গিয়ে বিস্তারিত অভিযোগ দায়ের করলো। অভিযোগে উল্লেখ করা হলো কিভাবে ঋণ সংস্থার লোকেরা প্রতিদিন এসে হেনস্থা করছে, কিভাবে ঋণ গ্রাহিতার অধিকার লঙ্ঘন করা হচ্ছে, কিভাবে সংস্থা আরবিআই এর নির্দেশ মেনে ঋণ পুনর্গঠনের সুযোগ দিচ্ছে না। অরুণ জানতো না তার অভিযোগে কোনো ফল হবে কিনা, কিন্তু তার কাছে অন্য কোনো রাস্তা খোলাও ছিল না। ঋণ সংস্থা এবার আইনি পথে নামলো। অরুণের নামে আবার একটি নোটিশ পাঠানো হলো যেখানে বলা হয়েছিল, যদি 30 দিনের মধ্যে ঋণের টাকা ফেরত না দেওয়া হয় তাহলে আপনার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অরুণ এতদিন ভয় পেত, কিন্তু এবার সে পাল্টা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিল। রাজেশের পরামর্শে সে একটি উকিলের খোঁজ পেল, যিনি তাকে সাহায্য করতে রাজি ছিলেন। উকিল সংস্থাটির বিরুদ্ধে হ্যারাসমেন্ট কমপ্লেন্ট দায়ের করলেন। উকিল পাল্টা নোটিশ পাঠিয়ে জানালেন, ঋণ গ্রাহিতার অধিকার লঙ্ঘন করা হলে তা সম্পূর্ণ বেআইনি। এতদিন পর্যন্ত অরুণ কেবল ঋণের চাপে দমেছিল, কিন্তু এবার সে নিজেও লড়াই করতে শিখল। ঋণের সমস্যা একটা দিক, কিন্তু সংসার চালানোর জন্যও টাকা দরকার। অরুণ আর বসে থাকল না, সে কিছু নতুন উপায়ের সন্ধান করতে লাগলো। স্থানীয় কিছু দোকানে গিয়ে সে জামা কাপড় বিক্রির কাজের চেষ্টা করল। অনলাইন প্ল্যাটফর্মে কিছু ছোটোখাটো কাজ খোঁজার শুরু করলো। একদিন পাড়ার এক ব্যক্তির সাথে কথা বলে জানল অনলাইনে জামা কাপড় বিক্রির সুযোগ আছে। যদি তিনি ব্যবসা আবার শুরু করতে চান তাহলে অনলাইনে চেষ্টা করো, বিনা পুঁজিতেও শুরু করা যায়। কিন্তু আমার কাছে তো বিনিয়োগ করার টাকা নেই। অরুণ সেই ব্যক্তিকে নিজের অবস্থা সম্বন্ধে সব কিছু জানালো। সেই ব্যক্তি বলতে লাগলো, অনেক কোম্পানি আছে যারা ড্রপ শিপিং বা রিসেলিং মডেলে কাজ করে। তোমার টাকা লাগবে না, শুধু কাস্টমারের কাছ থেকে অর্ডার নিয়ে কোম্পানির কাছ থেকে পাঠিয়ে দিলেই হবে। অরুণের মনে নতুন আশার আলো দেখা দিল। এদিকে ঋণ সংস্থা যখন দেখলো অরুণ এত সহজে ভেঙে পড়ছে না, তখন তারা নতুন কৌশল নিল। হঠাৎ করে সংস্থার লোকেরা নমনীয় হয়ে গেল। তারা এসে বলল, ঠিক আছে, আমরা তোমাকে 3 মাসের সময় দিচ্ছি, এই সময়ের মধ্যে ব্যবস্থা করে টাকা দাও। অরুণ মনে মনে ভাবতে লাগলো, এতদিন তো ভয় দেখাচ্ছিল, এখন এত দয়ালু কেন? রাজেশ বুঝতে পারল ঋণ সংস্থা আদালতের ঝামেলায় যেতে চায় না, কারণ তারা নিজেরাই অবৈধ পদ্ধতিতে ঋণ আদায়ের চেষ্টা করছিল। অরুণ আবার ভয় না পেয়ে বলল, ঠিক আছে, আমি কিস্তির জন্য নতুন আবেদন করব, কিন্তু তোমরা আমাকে হেনস্থা করতে পারবে না। এতদিনের আতঙ্ক, ভয়, দুশ্চিন্তা সব কিছু মিলিয়ে অরুণ এবার নতুনভাবে বাঁচতে শিখেছে। তবে অরুণ এটা জানতো, শুধুমাত্র আইনি লড়াই করে সমস্যার সমাধান হবে না, ঋণ শোধ করতেই হবে, না হলে সমস্যার পুরোপুরি সমাধান সম্ভব নয়। কিন্তু হাতে টাকা নেই, কাজও নেই, তাহলে কিভাবে সম্ভব? রাজেশের দেওয়া ড্রপ শিপিং এবং রিসেলিং ব্যবসার ধারণাটা তার মনে গেঁথেছিল। কোনো বিনিয়োগ ছাড়াই কি সত্যি ব্যবসা করা যায়? অবশ্যই, তুমি শুধু সোশ্যাল মিডিয়া ব্যবহার করে জামাকাপড় বিক্রি করো, পেমেন্ট পাওয়ার পর কোম্পানি সরাসরি কাস্টমারের কাছে পণ্য পাঠিয়ে দেবে। এই ধারণা শুনে অরুণ প্রথমে সন্দিগ্ধ ছিল, কিন্তু আর কোনো উপায় না দেখে সে চেষ্টা শুরু করলো। সে নিজের মোবাইলে ফেসবুক মার্কেটপ্লেস, হোয়াটসঅ্যাপ বিজনেস, ইনস্টাগ্রাম শপ খুলল। কিছু বড় অনলাইন রিসেলার কোম্পানির সাথে যোগাযোগ করলো, যেগুলো ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে কাজ করে। রাজেশ তাকে কিছু ডিজিটাল মার্কেটিং শেখালো, যাতে সে ফ্রিতে প্রচার করতে পারে। প্রথম কয়েকদিন কোনো অর্ডার পেল না, কিন্তু ধৈর্য হারালো না সে। 1 সপ্তাহের মধ্যে প্রথম 5টি অর্ডার এলো। অরুণ বুঝল কিছু একটা সম্ভব হতে চলেছে। অরুণের ব্যবসা ধীরে ধীরে এগোতে শুরু করলেও ঋণ সংস্থার লোকেরা এত সহজে ছেড়ে দিচ্ছিল না। একদিন সকালে আবার কয়েকজন লোক এসে দরজায় কড়া নাড়ল। অরুণবাবু, আমরা আজই শেষবার আসছি, কালকের মধ্যে টাকা না দিলে আইনি ব্যবস্থা শুরু হবে। অরুণ বলতে লাগলো, আমি তো আরবিআইতে যোগাযোগ করেছি, তাছাড়া অম্বিউডসমেন্টের সিদ্ধান্তও এখনও আসেনি, তোমরা কোনো ব্যবস্থা নিতে পারো না। তারা বলতে লাগলো, আমরা চাইলে এখনই আপনার বাড়িতে লুটপাট করতে পারি। রাজেশ পাশেই ছিল, সে ফোন বার করে ভিডিও করতে লাগলো। তোমরা যদি একটা বেআইনি কাজ করো তাহলে এই ভিডিও আমরা মিডিয়ায় পাঠাবো। ঋণ আদায়ের জন্য হেনস্থা করা সম্পূর্ণ বেআইনি। ঋণ সংস্থার লোকেরা এবার একটু পিছিয়ে গেল। ঠিক আছে, আমরা অফিসে রিপোর্ট করব, কিন্তু টাকা না দিলে শেষ পরিণতি ভালো হবে না। এমনটা বলে তারা সেখান থেকে চলে গেল। আর অরুণ রাজেশকে জড়িয়ে ধরল। তুমি না থাকলে আজ আমি সত্যিই শেষ হয়ে যেতাম। রাজেশ হেসে বলল, বন্ধু, তোমার আত্মবিশ্বাসই তোমাকে বাঁচাবে, আমি শুধু পাশে আছি। অরুণের করা অভিযোগের ভিত্তিতে আরবিআই এবং ব্যাংকিং অ্যাম্বিউজমেন্ট বিষয়টি খতিয়ে দেখা শুরু করলো।
কিছুদিনের মধ্যে অরুণের কাছে একটি চিঠি আসলো, যেখানে বলা হলো ঋণ সংস্থার হেনস্থার অভিযোগ সত্যি হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অরুণ কিস্তি কমানোর আবেদন করতে পারে এবং সংস্থাকে সেটা মেনে নিতে হবে। এটা ছিল একটা বিশাল জয়। অরুণ এবার সংস্থার অফিসে গিয়ে বলল, আমি আদালতের নির্দেশ পত্রটি কপি করে এনেছি। তোমাদের যদি কোনো অভিযোগ থাকে তাহলে কোর্টে গিয়ে লড়ব। ঋণ সংস্থার ম্যানেজার বুঝতে পারল অরুণকে সহজে ভয় দেখানো যাবে না। ঠিক আছে, আমরা কিস্তির টাকার পরিমাণ কমাতে রাজি, কিন্তু শর্ত হলো সময় মতো পরিশোধ করতে হবে। অরুণ বলল, আমি রাজি। আমি এখন ব্যবসা শুরু করেছি, কিছুদিনের মধ্যে টাকা আসবে। অরুণ এবার সত্যি আশার আলো দেখতে লাগলো। অরুণের ব্যবসাও এবার ধীরে ধীরে ভালোভাবে চলতে শুরু করলো। প্রথম মাসেই সে 20,000 টাকা লাভ করলো। সে তার স্ত্রীকে ছোটোখাটো সেলাইয়ের কাজ শেখালো, যাতে তারা নিজেরাই কিছু পণ্য তৈরি করতে পারে। রাজেশ তাকে ইউপিআই পেমেন্ট, অনলাইন বিজ্ঞাপন, হোয়াটসঅ্যাপ ক্যাটলগ বানাতে সাহায্য করলো। ফেসবুক আর ইনস্টাগ্রামে তার পেজ জনপ্রিয় হতে লাগলো। 2 মাসের মধ্যে সে প্রথম কিস্তির টাকা পরিশোধ করলো। ঋণ সংস্থা এবার আর হুমকি দিল না, বরং তারা স্বাভাবিকভাবে কিস্তি নিতে রাজি হলো। অরুণ বুঝতে পারল, যখন একজন মানুষ ভয় পায় না, তখন দুনিয়ার কেউ তাকে দাবিয়ে রাখতে পারে না। 1 বছর পর অরুণ পুরো ঋণ শোধ করে দিল, কিন্তু এখানেই সে থামল না। সে তার মতো আরও যাদের ঋণের চাপে জীবন নষ্ট হয়ে যাচ্ছে তাদের সাহায্য করতে চাইল। সে একটি ফেসবুক গ্রুপ খুলল, যেখানে মানুষকে ঋণ সংক্রান্ত আইনি তথ্য ও ব্যবসার টিপস দেওয়া হবে। সে তার ব্যবসা আরও বড় করল এবং নিজের ব্র্যান্ড তৈরি করল। একদিন একটি অনুষ্ঠানে তাকে ডাকা হলো, যেখানে ক্ষুদ্র ব্যবসায়ীদের সাহায্যের জন্য তাকে সম্মানিত করা হলো। সে মঞ্চে দাঁড়িয়ে বলল, আমি একসময় ঋণের চাপে শেষ হয়ে যাচ্ছিলাম, কিন্তু আমি শিখেছি ভয় না পেয়ে, হাল না ছেড়ে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সম্ভব। অরুণের জীবন একসময় ঘোর অন্ধকারে নিমজ্জিত ছিল, কিন্তু আজ সে সাফল্যের আলোয় আলোকিত। ঋণের বোঝা থেকে মুক্ত হয়ে সে এখন নিজের ব্যবসায় একজন সফল উদ্যোক্তা। ব্যবসার প্রথম বছরে তার মাসিক 50,000 টাকার বেশি হয়ে গিয়েছে। সে শুধু নিজের কাপড়ের ব্যবসাই বড় করেনি, বরং নতুন উদ্যোক্তাদের জন্য একটি অনলাইন কোর্স চালু করেছে, যেখানে সে ড্রপ শিপিং, রিসেলিং ও ডিজিটাল মার্কেটিং শেখায়। সে নিজের একটি ইউটিউব চ্যানেল খুলেছে, যেখানে সে কোনো বিনিয়োগ ছাড়াই ব্যবসা শুরু করার উপায় শেখায়। ফেসবুক গ্রুপে হাজার হাজার মানুষ তার দেওয়া আইনি ও ব্যবসায়িক পরামর্শ নিচ্ছে, কিন্তু তার জীবনের সবথেকে বড় প্রাপ্তি ছিল তার পরিবারের মুখে হাসি। তার স্ত্রীকে আর অন্যের বাড়িতে কাজ করতে যেতে হতো না। এখন সে নিজেই অরুণ ফ্যাশন নামে একটি ছোট্ট কাপড়ের ব্র্যান্ড খুলেছিল। তার ছেলে এখন ভালো স্কুলে পড়াশোনা করছে, যেখানে কয়েক মাস আগেও স্কুলের ফিস দেওয়া নিয়ে তাদের দুশ্চিন্তা ছিল। রাজেশ তার ব্যবসায় পার্টনার হয়েছে। তারা দুজন মিলে আরও বড় কিছু করতে চায়। একদিন সেই ঋণ সংস্থার ম্যানেজার অরুণের দোকানে এলো। অরুণবাবু, আপনাকে অভিনন্দন। আমরা শুনেছি আপনি অনেক সফল হয়েছেন। অরুণ বলতে লাগলো, হ্যাঁ, আমি সফল হয়েছি, কিন্তু আপনাদের জন্য নয়, বরং নিজের লড়াইয়ের জন্য। ম্যানেজার লজ্জিত হয়ে বললেন, আমরা বুঝতে পারছি মানুষের দুর্দশাকে পুঁজি করে ঋণ আদায় করা অন্যায়। আমাদের নীতি বদলানো উচিত। অরুণ হাসল। ভালো কথা, কারণ আজ আমি বড় হয়েছি, কাল অন্য কেউ হবে। মানুষ যখন নিজের অধিকার বোঝে, তখন অন্যায়কারীরা পিছু হটতে বাধ্য। অরুণ তার এই কাহিনীটি ইউটিউবে পোস্ট করল। কিভাবে ঋণের চাপে পড়ে আমি এক সময় পথভ্রষ্ট হয়েছিলাম, কিন্তু ব্যবসার মাধ্যমে আজ উঠে দাঁড়ালাম। ভিডিওটি মাত্র 30 দিনে 10 লাখের বেশি মানুষের কাছে পৌঁছলো। হাজার হাজার মানুষ কমেন্ট করলো, ভাই, আপনার কথা শুনে নতুন আশা পেলাম। কয়েকদিন পর সংবাদ মাধ্যম তার গল্পটি প্রকাশ করতে চাইল, যেখানে বলা হলো একজন সামান্য ব্যবসায়ী কিভাবে নতুন পথ তৈরি করেছে।
ইউটিউব থেকে তার আয় শুরু হলো এবং সে বুঝতে পারল জ্ঞান শেয়ার করলেও টাকা আয় করা সম্ভব। এমনই একদিন সে ইউটিউবে একটি ভিডিও আপলোড করলো, যাতে সে বলল, আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ ঋণের চাপে পড়ে ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু আমি বলছি হাল ছাড়বেন না, ভয় পাবেন না। যারা আপনাকে হেনস্থা করবে তাদের বিরুদ্ধে দাঁড়ান, নতুন কিছু শুরু করুন, শিখুন, কাজ করুন, তাহলেই আপনিও জিতবেন। অরুণের এই কাহিনী এমন অনেক মানুষের জীবনে আশার আলো হয়ে আসলো যারা ঋণের বোঝায় নিজেকে শেষ করে দিতে চলেছিল। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো? বন্ধুরা, এই কাহিনী শুধু একটি গল্প নয়, এটি একটি বাস্তব শিক্ষা যা লক্ষ লক্ষ ঋণগ্রস্ত মানুষকে পথ দেখাবে। বন্ধুরা, এই কাহিনী আমাদের অনেক বড় একটি শিক্ষা প্রদান করবে। এই কাহিনী থেকে আমরা শিখব ঋণগ্রস্ত অবস্থায় আইনি অধিকার সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। সঠিক তথ্য ও পরামর্শের মাধ্যমে আমরা ঋণদাতাদের অযৌক্তিক চাপ থেকে মুক্ত থাকতে পারি। তাছাড়া নতুন উদ্যোগ গ্রহণ এবং পরিশ্রমের মাধ্যমে আর্থিক স্থিতিশীলতা ফিরে পাওয়া যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হতাশ না হয়ে দৃঢ় মনোবল এবং স্থির সংকল্প নিয়ে সামনে এগিয়ে যাওয়া। সুতরাং এই কাহিনী আপনাদের এটাও শেখায় যে জীবনের যে কোনো সংকটে আমরা যদি সঠিক জ্ঞান, আইনগত সচেতনতা এবং অদম্য ইচ্ছাশক্তি নিয়ে এগিয়ে যাই, তাহলে সাফল্য অর্জন সম্ভব। বন্ধুরা, এই কাহিনী যদি আপনাদের অনুপ্রাণিত করে তাহলে অবশ্যই কমেন্টে লিখুন আপনারও কি এই সমস্ত বিষয়ে কোনোরূপ কোনো অভিজ্ঞতা আছে। আর যদি মনে করেন এই ভিডিও অন্যদের উপকার করতে পারে তাহলে শেয়ার করতে ভুলবেন না। আমরা সবাই কোনো না কোনো সময়ে আর্থিক সমস্যায় পড়ি, কিন্তু ভয় পাওয়া যাবে না। আপনার যদি নতুন কোনো ব্যবসা শুরু করার আইডিয়া বা কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান, আমি আমার যথাসম্ভব আপনাকে সাহায্য করব। এছাড়াও আপনারা আর কোন বিষয়ে এই ধরনের শিক্ষামূলক ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন, যেন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও মিস না হয়। দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে, নতুন কোনো গুরুত্বপূর্ণ তথ্যের সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।